সিউড়ি, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে তুঙ্গে উঠেছে। একেবারে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপরে লাঠি সোটা বাঁশ নিয়ে চড়া হয়েছে। কাজল শেখ ঘনিষ্ঠ সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতির গোষ্ঠীর সঙ্গে অনুব্রত গোষ্ঠীর সংঘর্ষ। ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন সিউড়িতে, যেখানে কাজল গোষ্ঠী বনাম অনুব্রত মণ্ডল গোষ্ঠী একেবারে মুখোমুখি, যেখানে লাঠি বাঁশ নিয়ে একে অপরের ওপরে চড়া হয়েছে তারা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ একেবারে তুঙ্গে উঠেছে। সামনে বিধানসভা নির্বাচন, তবে বীরভূম কিন্তু বারবার উত্তপ্ত হচ্ছে, যেখানে কাজল শেখ বনাম অনুব্রত গোষ্ঠী বারবার সম্মুখ সমরে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি কারণে এই গন্ডগোল? দেখো, দীর্ঘদিন ধরে সিউড়ি 2 ব্লকে সেখানে ক্ষমতার দখল নিয়ে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। মূলত এই ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং তার বিরোধী গোষ্ঠী বকুল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এবং গতকাল একটি মিটিং ছিল এখানে, এবং সেই বৈঠকে একটি সমঝোতা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমঝোতা হয়নি। তারপরে আজ সকালে গোপালপুর গ্রামে সেখানে দুই তৃণমূল গোষ্ঠী, অর্থাৎ এই ব্লক সভাপতি এবং তার বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবং প্রথমে বাঁশ লাঠি নিয়ে, পরে ইট ছোড়া হয়, দুই পক্ষকে ইট ছোড়ে। এবং এই ঘটনায় প্রায় 2 থেকে 3 জন আহত হয়েছে, তাদের মাথা ফেটেছে বলে গ্রামবাসীদের দাবি। এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং গ্রামবাসীদের যেটা বক্তব্য হচ্ছে যে এলাকার দখল কোন গোষ্ঠীর হাতে থাকবে, এইটা নিয়েই সেই সংঘর্ষের মূল কারণ এই যে ব্লক সভাপতি, যিনি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং জেলা পরিষদের জেলা সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ, অন্যদিকে বকুল শেখ হচ্ছে সে এখানকার তৃণমূল নেতা এবং সে হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং এই দুজনের মধ্যেই এই সংঘর্ষ চলছে এবং গত প্রায় 1 বছর ধরে সংঘর্ষ চলছিল। এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তৃণমূল নেতৃত্বে জেলা তৃণমূল নেতৃত্বে বৈঠক হয়, তখন এই ব্লক সভাপতিকে সরানোর একটা আলোচনা হয়েছিল। কিন্তু পরে দেখা যায় না, এই ব্লক সভাপতিকে আবার নতুন করে ব্লক সভাপতি করা হয়েছে সিউড়ি 2-এ, এবং তারপরেই এই নতুন করে এই সংঘর্ষ বলে জানা যাচ্ছে। ভাস্কর, ধন্যবাদ। পঞ্চায়েত প্রধান, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, তিনি কি বলছেন শোনাবো আপনারা। একটা মিটিং ছিল আমাদের মনপুর সংসদে, সেই মিটিং এ গিয়েছিল যাওয়া ও সমস্ত অঞ্চলের কর্মীদিকে ডেকেছিলাম। তো গোপালপুরের কিছু ছেলে ঠাট্টা তরজা ইয়ার্কি এবং মারধর করার কথা বলে সেই মোতাবেক আজকে গোপালপুর গ্রামে 3টে ছেলে পুকুরের পাড়ে বসে গল্প করছিল, তাদের দিকে মারধর শুরু করে। ওখানে পুলিশ গিয়েছে, পুলিশ দেখছে বিষয়টা কি হয়েছে। কালকে করেছিলাম অঞ্চলে একটা সামগ্রিকভাবে একটা বিগত দিনে যা ঘটেছে সেই তো না ঘটে, তার জন্য একটা সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলাম যে যৌথভাবে। সেই মিটিংটা কিছু লোক মানছে, কিছু লোক মানছে না, তার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটছে। গন্ডগোলের সূত্রপাত, এলাকার দখল কার হাতে থাকবে তাই নিয়ে। আর এই প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে কি বলছেন ধ্রুব সাহা, বিজেপি নেতা, দেখুন। তৃণমূল কোন দিকে যাবে আর কাকে শ্যাম রাখি না ফুল রাখি, এই পরিস্থিতি দুই পক্ষর কাউকে আটকাতে পারছে না। এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই যে তৃণমূলের নীতি। এখন বালির পয়সা, পাথরের পয়সা, গরু পাচারের পয়সা, এই যে কাঁচা পয়সা, এই কাঁচা পয়সার ভাগবাটারি, তারপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে বিনা টেন্ডারে কাজ করতে দেওয়া এবং তার কাটমানি, এই কাটমানির পয়সা, এই পয়সা নিয়েই নিজেদের ঝামেলা। স্বাভাবিকভাবেই ইট বর্ষা হয়েছে বাঁকড়া নিয়ে। আর এই যত ইলেকশন আসবে তত এই ধরনের ঘটনা চলবে। আরজিকর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার সমর দত্তের। কি ঠিক সেই বিস্ফোরক বয়ান, কি বলেছেন তিনি, আরো বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রকাশ, দেখো, আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া চলছে এবং সিবিআই তরফে আজকে সমর দত্ত, যিনি আরজিকরের প্রাক্তন অ্যাকাউন্ট অফিসার, তাকে কোর্টে নিয়ে আসা হয় এবং তিনি সাক্ষ্য গ্রহণ যখন দিচ্ছিলেন, তিনি বিচারককে জানিয়েছেন যে তিনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন, পাশাপাশি তিনি পারচেজিং যে কমিটি, সেই কমিটির একজন সদস্য ছিলেন।
এবং তিনি বিচারককে সাক্ষ্য গ্রহণ দেওয়ার সময় জানিয়েছেন যে 2021 সালের আগে, অর্থাৎ 2021 সালে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হিসেবে আর.জি. কর হাসপাতালে জয়েন করেন। তার আগে পর্যন্ত কিন্তু নিয়ম মেনেই সমস্ত টেন্ডার বরাদ করা হতো, সমস্ত প্রসেস ফলো করা হতো, অর্থাৎ পারচেজিং কমিটির সঙ্গে বৈঠক করা হতো, সেখানে সিদ্ধান্ত নেওয়া হতো, বুকস অফ রেকর্ড মেনটেন করা হতো। কিন্তু প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জয়েন করার পর এই সমস্ত যে নিয়ম ফলো করতে হয় সেটা কিন্তু করা হয়নি। অর্থাৎ প্রিন্সিপাল সন্দীপ ঘোষই কিন্তু ঠিক করতেন যে কিভাবে কাকে টেন্ডার দেওয়া হবে। এবং এখানেই নয়, আরো চাঞ্চল্যকর দাবি তিনি করছেন যে তিনি লিখিতভাবে, যেহেতু পারচেজিং কমিটির তিনি সদস্য ছিলেন এবং অ্যাকাউন্টস অফিসার ছিলেন, তিনি লিখিতভাবে একাধিক টেন্ডার প্রসেসে আপত্তি জানিয়েছিলেন যে সংস্থাকে বরাদ দেওয়া হচ্ছে তার লাইসেন্স এক্সপায়ার করে গেছে। একাধিকবার তিনি জানিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও সেই সংস্থাকেই কিন্তু টেন্ডার দেওয়া হয়েছিল, কাজ দেওয়া হয়েছিল। এমনকি তিনি যে চাঞ্চল্যকর দাবি করছেন যে এই বিষয় নিয়ে তিনি লিখিতভাবে সন্দীপ ঘোষের কাছে গেছিলেন এবং তিনি সন্দীপ ঘোষকে বলেছিলেন যে এটা কিন্তু বেআইনিভাবে আর.জি. কর সংস্থায় যে বরাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি বেআইনি। তখন সন্দীপ ঘোষ, এই অ্যাকাউন্টস অফিসার, প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার, তাকে বলেছিলেন যে পুরো ব্যাপারটা মুখ বন্ধ করে রাখুন, যেটা হচ্ছে হতে দিন। অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ আর.জি. করে এবং কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সামনে আসে, সেখানে বা দুর্নীতির অভিযোগে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানেই কিন্তু বিচার প্রক্রিয়ার সময় সাক্ষ্য গ্রহণে কিন্তু একাধিক চাঞ্চল্যকর দাবি প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের, এবং পুরোটাই কিন্তু সন্দীপ ঘোষ করেছেন। এই দাবি কিন্তু তিনি বিচারকের সামনে করেছেন। ধন্যবাদ প্রকাশ।